তো আপনার আজকের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার নামে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার এবং হত্যার অভিযোগ আনা হয়েছে, সেসব অভিযোগের ব্যাপারে আপনার কিছু বলার আছে? সো এই ক্ষেত্রেও আমি বলবো যে অভিযোগ কারা সেই অভিযোগগুলো আনছে, তারা কারা। একটু আগে তো তাদের আমল নামায় বলবো, একটু আগে তাদের আমল নামা বা কীর্তিগুলো দেখলাম। তো আমার মনে হয় এই প্রশ্নের উত্তরে তাদের কীর্তি আগেরগুলো রিপিট করবো না, আর একটু শুধু এক্সট্রা কয়েকটা অ্যাড করি, আরো কিছু কীর্তি এখানে আমি বলতে চাই। যেমন দে ওয়ার্কড, ইন্ডিয়ান রয়ের এক্সটেনশন হিসেবে কাজ করছে এই দেশে, ইট ইজ ভেরি ক্লিয়ার। গুম করে, লোকজনকে গুম করে জোর করে জবানবন্দি আদায় করা, এটা ছিল আমাদের এই পুলিশ বাহিনীর কীর্তি। যেমন আমাদের সিলেটের মিস্টার ইলিয়াস আলী, এ ভেরি ফেমাস পার্সন, ওনাকে গুম এবং ফাইনালি প্রবাবলি হি ইজ কিল্ড, আই ডোন্ট নো ইজ ফাইনাল স্টেট, বাট হি মানে ওনাকেও গুম করে লং টার্ম থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না, ভেরি লং টাইম। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ কেসের সাক্ষী ছিলেন মিস্টার সুরঞ্জন বালি, ওনাকেও কিন্তু গুম করা হয়েছিল এবং এই বাহিনীগুলোরই কাজ, এবং দেন ফাইনালি হি ওয়াজ ফাউন্ড ইনসাইড ইন্ডিয়া। আরেকটা দেখেন তাদের কীর্তি, মিস্টার অভিজিৎ রয়ের ওয়াইফ বন্যা আহমেদ, মিসেস বন্যা আহমেদ, উনার সাথে যোগাযোগ করা নিয়ে কিন্তু ওরা অনেক মিথ্যা কথা বলছে। ফেসিস্ট গভর্নমেন্টের সেই পুলিশ এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যেগুলো ছিল এগুলো পেপারে আসছে, আমি আসতেছি একটু পরে এখানে। ইভেন এই লেটেস্ট জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটাতে কিন্তু শুরুতেই তারা এটাই দাবি করছিল যে জঙ্গিরা এই আন্দোলনে ঢুকে গেছে। সো এখানে তারা সেই জঙ্গি কার্ড খেলার চেষ্টা করছে। সাধারণ মানুষ যখনই তাদের অধিকার আদায়ের জন্য নামছে অথবা তাদের অন্যায়ের বিরোধিতা করছে, তাদের জুলুমের বিরোধিতা করছে, যে কেউ তাকেই জঙ্গি ট্যাগ দাও এবং তাকে ইন করো, এইটাই ছিল তাদের আলটিমেট ওয়েপন। কেউ তাদের জুলুমের বিরুদ্ধে কথা বললে, কেউ তাদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বললেই সে জঙ্গি। ওই আমাদের ছাত্র ভাইরা যেটা বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, সামথিং সিমিলার টু দ্যাট। সো যেই তার অধিকার চাবে সে আইদার রাজাকার হবে অথবা জঙ্গি হবে। আর যারা পা চাটবে, যারা তার গোলামি করবে, ইন্ডিয়ার গোলামি করবে, দে আর দ্য মানে মোস্ট ফেমাস, এবং তারাই হচ্ছে বাংলাদেশের আসল দেশপ্রেমিক। এইটা ছিল স্ট্যান্ডার্ড। সো এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ এটা মানবে না, এটা শুধু তাদের দলীয় সেই মাফিয়া তন্ত্রের মধ্যে যারা এড ছিল তারা শুধু হয়তো এটা মানতে পারে। ইভেন আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক যারা, তারাও এটা মেনে নেওয়া কঠিন। এবং সেই দিন একটা নিউজে দেখলাম যে মেজর মিজানুর রহমান স্যার, ওনাকে জোর করে 164 দিতে ওরা বলছিল যে উনি যেন মিস্টার তারেক রহমানকে ইমপ্লিকেট করে উনি জবানবন্দি দেন। এটা যুগান্তরে একটা ভিডিও আসছে রিসেন্টলি, ইন্টারভিউ। এই সেই গ্রুপ যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে, সেই পুলিশ বাহিনী যারা মেজর সিনহাকে শহীদ করে দিচ্ছে, কারণ সেই তাদের কিছু ধান্দা এবং শয়তানি হয়তো বা সে সবার সামনে নিয়ে আসার জন্য কাজ করতেছিল। সো আমাকে এত কিছু করার একটা কারণ তো আগেই বলছি যে বাংলাদেশ আর্মিকে ডিফেম করা এবং বাংলাদেশ আর্মির ভিতরে প্রেশার ক্রিয়েট করতে যেন ওরা পারে, যেন কেউ ধর্মীয় আচার অনুষ্ঠান, আল্লাহর ইবাদত যেন করতে না পারে, যেন এই আর্মিটা একটা কোনো আইডিওলজি লেস, ধর্মপ্রাণগুলো মুসলিম যেন আর্মিতে টিকতে না পারে, এটা ছিল তাদের টার্গেট। তো আমাকে ট্যাগ দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইন্ডিয়ান অ্যাপারেটাস দেখছে যে আমি 2012-এ মিডিয়াতে বিবৃতি পাবলিশ করছি, যেখানে বাংলাদেশে তাদের গ্রিপ এবং রয়ের এইসব ইমপ্লান্টস এগুলো সব আমি কিন্তু মিডিয়াতে সবার সামনে এক্সপোজ করে দিছি। ফেসবুকে এটা ভাইরাল ছিল, অনেকে দেখছে, আপনারা যারা তখন দেখছেন আপনারা জানেন। এবং ডিজিএফআই এর ভিতরে যে বসে আছে এটা আমি খুব ক্লিয়ারলি সামনে নিয়ে আসছিলাম। এই ক্ষেত্রে আমি থ্যাঙ্কস এবং ধন্যবাদ দিতে চাই কর্নেল আব্দুল হক স্যারকে। স্যার কিন্তু রিসেন্টলি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আসছিলেন যে ডিজিএফআইতে যে বসে আছে, এটা শুরুর দিকে হয়তো আর কেউ বলছেন কিনা আমি জানি না, বাট আল্লাহ এটা আমার মাধ্যমে আল্লাহ এই সবার সামনে নিয়ে আসাইছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবো। এমনিতে স্যার আমার বেশ প্রশংসাও করছেন, কর্নেল আব্দুল হক স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আসলে স্যারের সাথে আমি রংপুরে কিছুদিন স্যারের আন্ডারে স্যারের পাশাপাশি কাজ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার থেকে অনেক কিছু আমি শিখছি। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট অফিসার ইন দি আর্মি, কিন্তু স্যার দাঁড়িয়ে রাখতেন এবং ইসলামিক প্র্যাকটিসগুলো করতেন, এই কারণে কিন্তু তার প্রমোশন হয়নি এবং ওনাকে আলটিমেটলি জব থেকে বের করে দেওয়া হয়েছে, অথবা উনি রিটায়ার করছেন। আমি এক্স্যাক্টলি শিওর না ফাইনালি কি হয়েছে, আই এম নট কমেন্টিং অন দ্যাট, বাট ওনার দাড়ির কারণে প্রমোশন হয় না, এটা আমি ক্লিয়ার। স্যার নিজেও এটা জানাইছেন আলোচনা, ওনার টক শোতে আমি এটা দেখছি। সো এইটা হচ্ছে একটার পর একটা ঘটতে থাকা বিষয়। তো যেখানে ছিলাম
এই যে ডিজিএফআই এর ভিতরে যে র এসে বসে আছে, এটা কিন্তু 2024-এ এসে এখন অনেক অফিসার থেকে আমরা জানতে পারতেছি, বিভিন্ন আলেম যাদেরকে গুম করা হয়েছে তাদের থেকে জানতে পারতেছি। এই যে আমাদের ইলিয়াস ভাইয়ের চ্যানেলে কিছু আলেম দেখলাম, সম্মানিত অনেক আলেম তারা আসছেন, তাদেরকে গুম করা হয়েছিল এবং দেখা গেল যে তাদেরকে হিন্দি ভাষী অনেকে আপনার জেরা করছে। একইভাবে আমাদের মেজর সুমন স্যার সহ আরো অনেকে কিন্তু এটা কাভার করছেন যে তাদেরকে ইন্ডিয়ানসরা এসে জেরা করছে। তারা যখন দেখছে যে 2012-এ আমি জিনিসটা সামনেই নিয়ে আসছি, তখন দে আন্ডারস্টুড দ্যাট আমাকে যত বেশি কালার, মানে আমাকে যদি কালার না করা হয় তাহলে আই কুড বি ভেরি ডেঞ্জারাস ফর দ্যাম। এই কারণে আমাকে একটার পর একটা কালারিং করার চেষ্টা করছে, ট্যাগস একটার পর একটা, স্ক্রিপ্ট একটার পর একটা লেখা হয়েছে। এটা ছিল তাদের একমাত্র ওয়ে ফরওয়ার্ড, এছাড়া তাদের ওয়ে ছিল না। সো এটার ধারাবাহিকতা যেটা করছে যে বিভিন্ন লোকজনকে, সাধারণ লোকজনকে বন্দি করে তাদের থেকে জোর করে আপনার 164 যেটাকে বলে জবানবন্দি নিয়ে আমার নাম অ্যাড করে যত বেশি পারা যায় মামলা দিয়ে, এবং ক্যাঙ্গারু কোর্টে যত বেশি পারা যায় আমাকে ডেথ সেন্টেন্স দেওয়ার চেষ্টা করছে। প্রবলি অলরেডি 3টা না 4টা ডেথ সেন্টেন্স হয়ে গেছে, আমি জানি না। আই ডোন্ট মাইন্ড, তারা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা ডেথ সেন্টেন্স দিলেই কি আর না দিলেই কি। নাও এটা বাংলাদেশের নতুন সরকার, স্বাধীন বাংলাদেশ সরকার, দে উইল ফাইন্ড আউট হোয়াট ওয়াজ দ্য কেস। এটা আমি আশা করি, আসতেছি ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলতেছি। তো এই দেশে কিভাবে মিথ্যা মামলা হয় এটা তো আমরা সবাই খুব ক্লিয়ারলি জানি, এবং কিভাবে একটা মিথ্যা মামলা তৈরি করা হয়েছে এতদিন এটা আমরা খুব ক্লিয়ার, ওপেন সিক্রেট এটা। এবং কি পরিমাণ মিথ্যা মামলা ইভেন 24-এ গণ আন্দোলনকারী যারা ছিলেন, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা ছিলেন, তাদের বিরুদ্ধে কি পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে সেটা থেকেই তো প্রমাণ হয় যে যারাই তাদের রাইট ট্রেকে ছিল, যাদের তাদের এগেনস্টে ছিল, তাদের এগেনস্টেই মিথ্যা মামলা ছিল। এবং নতুন গভর্নমেন্ট এসে আলটিমেটলি সবগুলো মিথ্যা মামলা তুলতেছেন। আমি জানি না বাই দিস টাইম সবগুলো তোলা শেষ কিনা, বাট অনেক মিথ্যা মামলা ছিল। তো একই অবস্থা হয়েছে আমার, যেহেতু আমাকে বন্দি করতে পারে নাই, বাস একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে গেছে। আরেকটা বিষয় আমি এখানে রেফার করি, সেই প্যাথোলজিক্যাল লায়ার কিভাবে মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা স্যারকে কিভাবে নিজ হাতে জবাই করছেন আর ফাঁসির আগে, এটা আমরা আমাদের দেশপ্রেমিক এবং সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে দেখছি। কি সেই ভিন্ডিকটিভ, এবং এটা তো পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আপনারা মানে সবাই অনেক শুনছি আমরা, যে ওনারা তো বলেন যে শি কেম ইনটু পাওয়ার যাতে এদেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়া যায়। যেটা ছিল, কারণটা ছিল যে 75-এ আফটার হার ফাদার ওয়াজ কিল, এদেশের মানুষ মিষ্টি খাইছে, যেভাবে 36 জুলাইতে যেভাবে মিষ্টি সময় খাইছে সে একইভাবে। সো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য শি কেম ইনটু বাংলাদেশ অ্যান্ড শি ওয়ার্ক ফর ইট। সো শি ইজ দ্যাট, মানে উনি দ্যাট কাইন্ড অফ ভিন্ডিকটিভ। তো আমাকে যেহেতু হাতের কাছে পায় নাই, তখন যেটা কি করছে যে শি একটার পর একটা মামলা দেওয়ার কাজ তো চলতে থাকবে, এটা ভেরি ন্যাচারাল। তো এত বেশি মামলা এখানে আছে যে প্রত্যেকটা ইভেন্টকে অ্যানালিসিস করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আমি একটা এক্সাম্পল কেস, এবং যেটা সবচেয়ে ফেমাস কেস, সেটা একটু অ্যানালিসিস করি আপনাদের সামনে, তারপরে এটা শেষ করে দিব ইনশাআল্লাহ, আর না অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে। আমি আমার নিজের কথা না বলে এই ক্ষেত্রে মিস্টার অভিজিৎ রয় যিনি মারা গেছেন, ওনার ওয়াইফ মিসেস পন্না আহমেদের কয়েকটা কথা আমি এখানে কোট করি। উনি বিবিসি বাংলাকে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন। এন্ড আই কোট, উনি যেটা বলতেছেন দেখেন বিবিসিকে, যে সেই 2015 সাল থেকে শুনছি এই ঘটনায় 7 জনকে ধরা হয়েছে, 6 জনকে ধরা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন খবর এসেছে, তারপর আবার দেখা গেছে সে খবর উল্টেও যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য কেস, বারবার নাটকের স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে। দে কুড নট মেক আপ দেয়ার মাইন্ড, কি করবে, কাকে ফাঁসাবে, কার ভিতরে দিয়ে আমার নামটা আনবে। সো আমি তাদেরকে বলবো যে গিয়ার আপ বয়েজ, তোমরা স্ক্রিপ্ট লেখা ভালো করে শিখো নাই, নেক্সট টাইম কখনো এরকম স্ক্রিপ্ট লেখার নাটক করতে হইলে এরকম দুর্বল স্ক্রিপ্ট লিখো না, বরং যেটা করো যে আগে থেকে প্ল্যান প্রিপারেশন নিয়ে স্ক্রিপ্ট লিখো, তাইলে এইভাবে সমাজের সামনে তোমরা এভাবে এক্সপোজড হবে না, হ্যাঁ, দুর্বল স্ক্রিপ্ট লেখার কারণে। আরেকটা যেটা হচ্ছে যে ভারতীয় প্রক্সি সরকারের পুলিশ এবং গোয়েন্দারা যেটা চাইছে, মানে তৎকালীন পুলিশ ফোর্স এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা ছিল, তারা যেটা চাইছে যে কোনো মূল্যে যেন বন্যা আহমেদ তাদের এই স্ক্রিপ্টস এবং নাটক যেন বুঝতে না পারেন। এটার জন্য যেটা করছে তারা, যদি উনি ঠিকই বুঝতে পারছেন যে ওরা এসব নাটক করতেছে, উনি বলতেছেন ওরা কখন ওই খেলার অংশ হিসাবে কিভাবে জিনিসটা সাজিয়ে দেখাবে সেটা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না। ইটস ভেরি ক্লিয়ার, একটা পলিটিক্যাল গেম হিসাবে আমাকে এবং আরো কিছু মানুষকে ফাঁসানোর জন্য
সেই ইনসিডেন্টটাকে কাজে লাগায় কিভাবে কাকে ফাঁসাবে সেটা মানে উনি শিওর ছিল না, এবং এটা নিয়ে উনি আলটিমেটলি বদার্ড না, কারণ জানে যে দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল গেম গোয়িং অন। ইট ইজ হার স্টেটমেন্ট। একইভাবে উনি আরেকটা আরেকটা একই ইন্টারভিউতে উনি বলছেন যে ওরা যে নাটক করছে সেটা না করলে আমি অবাক হতাম না। মানে শি ইজ ফুললি ফেড আপ আপন দেম, যে ওরা যা করতেছিল আর কি এই বড় একটা ঘটনার পরে। শি ইজ ডাইরেক্টলি ভিকটিম, এবং এরপরেও যেটা করছে এটা বিশ্বাস করা যায় না। ওই সাক্ষাৎকারে আরেক জায়গায় উনি যেটা বলতেছেন যে এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে বাংলাদেশের সরকার, পুলিশ, গোয়েন্দা বিভাগের কেউ কখনো তার সাথে যোগাযোগ করেনি, এটা পেপারের ভাষ্য। অথচ সেই প্যাথোলজিক্যাল লায়ারের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনীর দাবি ছিল যে তারা ওনার সাথে যোগাযোগের চেষ্টা করতেছে, বাট পারে নাই। সি হাউ ফানি ইট ইজ। শি ইজ এ অ্যাক্টিভিস্ট অ্যান্ড শি ইজ প্রবাবলি ওয়েল নোন ইনসাইড ইউএসএ। সো ওনাকে রিচ করতে না পারার তো কোনো কারণ নাই। ইভেন পেপারে দেখছিলাম যে একটা ইউএস এর একটা হিয়ারিং, সিনেট হিয়ারিং প্রবাবলি, আই ফরগেট, বাট কোন একটা হিয়ারিং এ উনি ছিলেন, সেখানে বাংলাদেশ পুলিশের লোকজন গেছিল, দে ওয়্যার প্রেজেন্ট, বাট স্টিল, অথবা পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, দে ওয়্যার প্রেজেন্ট, বাট দে ডিড নট ইভেন টক। কিন্তু তারা দাবি করতেছে যে তারা রিচ করার ট্রাই করতেছে, কিন্তু দে কুড নট রিচ। একইভাবে দেখেন উনি প্রশ্ন তুলছেন যে এসব ঘটনার জন্য এক এক সময় এক একজনকে মাস্টার মাইন্ড বলা হয়েছে। এখানেও কিন্তু দেখেন বারবার নাটকের স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে। এখানে মিসেস বন্যা আহমেদ যেটা বলছেন, কেন শরীফকে হত্যা করা হলো, প্রশ্ন করেছেন তিনি। যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছিল তাকেও পুলিশ হেফাজতে রেখে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। সো দিস ইজ দি কেস। স্ক্রিপ্ট চেঞ্জ হচ্ছে এক একবার। এক সময় আমার নাম দেওয়া হয়েছে, এক সময় এই যে মিস্টার শরীফ, প্রবাবলি হিজ নেম, সাম গাই, সো উনাকে মাস্টার মাইন্ড আখ্যা দিল এবং দে কিলড হিম, হ্যাঁ, ক্রস ফায়ার করে উনাকে মেরে ফেলছে। সো এভাবে নাটকের স্ক্রিপ্ট বারবার চেঞ্জ হয়েছে, এবং এরকম স্ক্রিপ্ট এবং নাটকের স্ক্রিপ্ট বারবার এবং চেঞ্জে বিরক্ত হয়ে মিস্টার অভিজিৎ রায়ের ফাদার, অধ্যাপক অজয় রায়, উনি বলছেন, উনিও বিবিসির সাক্ষাৎকারে বলছেন যে কিছুদিন আগে ডিবি বলেছিল যে 3 জন হত্যাকারী সবাই দেশের বাইরে চলে গেছে, তাহলে হঠাৎ কোথা থেকে আবির্ভূত হলো আর ক্রস ফায়ার হলো। সো দেখছেন যে ওরা তো আসলে ভালো স্ক্রিপ্ট রাইটার না। একসময় বলছে যে না, খুঁজে পাচ্ছি না, তারা দেশের বাইরে চলে গেছে। এখন কয়েকদিন পরে আবার 3-4 জনকে ধরে ক্রস ফায়ার দিয়েছে, বলছে ওরা দেশে আসছিল, ধরে মানে আমরা অ্যারেস্ট করার সময় মারা গেছে। সো ক্লেমস এবং ফানি ক্লেমস ওরা একটার পর একটা করে গেছে, এবং সাধারণ লোকজনকে, সাধারণ যুবকদেরকে ধরে ধরে হত্যা করতেছে। দিস ইজ দেয়ার কেস। ফাইনালি আমি বলবো যে এই ব্যাপারে আমাদের পিনাকিদা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং ইনসাইটফুল একটা ভিডিও করছিলেন প্রায় 3 বছর আগে। এটার হেডিংটা হচ্ছে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে। আই রিপিট, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে। আমি জুলকারনাইন স্যার ভাইকে রিকোয়েস্ট করবো, আমি দিয়ে দিব ওনাকে লিঙ্কটা, উনি যেন ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেন। এইটা দেখলে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে পিনাকিদা এই ভিডিওতে যেটা করছেন, যে উনি যে শরীফুল ওরফে হাদি নামক সেই যুবককে, যেটা করা হয়েছে যে আগে বন্দি করে পরে ক্রস ফায়ারের নাটক করা হয়েছে, এটার বিস্তারিত উনি ডিটেলস এক্সপোজ করছেন। এই ভিডিওতে উনি দেখাইছেন যে কিভাবে মিস্টার মুকুল রানা এবং ওনার ওয়াইফ, ওনারা একটা বাজারে ছিলেন এবং তাদেরকে সেখান থেকে অপহরণ করা হয়, এবং সেই বাজার থেকে কিন্তু ওনার ওয়াইফ কোন একটা দোকান থেকে প্রবাবলি শি কল্ড, ওনার বাসায় জানাইছেন এই ঘটনাটা। তো এখন এটা তাহলে চিন্তা করা যায় সহজে যে সেই কল রেকর্ড যদি পাওয়া যায়, তাইলে এটা প্রুভড হবে যে মিস্টার শরীফুলকে ওই দিন ওই সময় ওই বাজার থেকে যে অপহরণ করা হয়েছে, দিস ক্যান বি প্রুভ ভেরি ইজিলি। এবং এই মিস্টার শরীফুলকেই কিন্তু, মুকুল রানা মিস্টার শরীফুলকেই কিন্তু আলটিমেটলি পরে ওরা ক্রস ফায়ার করে দিছে। সো এটা যে একটার পর একটা নাটক, লোকজনকে ধরতেছে, ক্রস ফায়ার দিচ্ছে, নিজেদের কাছে রেখেই প্রাইজ ঘোষণা করতেছে, অল দিস থিংস ওয়ার হ্যাপনিং ওয়ান বাই ওয়ান। সাথে কি করছে, হয়তোবা কিছু যুবককে, কিছু সাধারণ লোকজনকে ধরে রাখছে, 2-3 জনকে নিজের কাছে রাখছে, তাদের 2-3 জনের ছবির সাথে আমার ছবি দিয়ে দিল পেপারে, এবং কয়েকদিন পরে খুব বাহবা সাবাসী নিয়ে নিজেরাই আবার ওই 3টা ছেলেকে হয়তোবা আইদার অ্যারেস্ট দেখাইলো অথবা কাউকে ক্রস ফায়ার করে দিল। দিস থিংস ওয়ার গোয়িং অন ওয়ান বাই ওয়ান। সো আই হোপ পিনাকিদার ওই ভিডিও দেখলে সবাই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চাইলে আমি বলবো যে ইট কুড বি বেটার আপনারা এই ভিডিও এখানে একটু পজ করে বেবি পিনাকিদার ওই ভিডিওটা একবার দেখে আসেন, তাইলে আপনারা পুরো জিনিসটা আরো ডিটেলস বুঝতে পারবেন। কারণ উনি যেভাবে বুঝাইতে পারবেন, আমি তো সেই লেভেলে গিয়ে বোঝানো ভেরি ডিফিকাল্ট। উনি ওখানে 9/11-এর বয়ান সহ হাসিনার কিভাবে এই পুরো ঘটনাগুলো হাসিনাকে হেল্প করছে এবং ইন্ডিয়ান হেজিমনিকে হেল্প করছে, সেটা উনি কিন্তু খুব ডিটেলস এক্সপ্লেইন করে বুঝাই দিচ্ছেন।
সো এনিওয়ে, আমি নেক্সট এখন আমার এই সবকিছুর পরে আমি আপনাদের সবার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, কেন তারা এক এক সময় এক একটা তথ্য দিচ্ছিল, কেন বারবার এই নাটকের স্ক্রিপ্ট বারবার চেঞ্জ হচ্ছিল? এইটা থেকে কিন্তু একটা বড় ইন্ডিকেশন পাওয়া যায় কেন এই ঘটনার স্পেশালি মিস্টার অভিজিৎ রায়ের ঘটনার মূল ভিকটিম, যিনি নিজে বেঁচে ছিলেন তখন, এখনো শি ইজ অ্যালাইভ, এই মূল ঘটনার ভিকটিম মিসেস বন্যা আহমেদের সাথে এই দেশের কোনো অথরিটি যোগাযোগ করেন নাই। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। কোন সত্য চাপা দেওয়ার জন্য তারা এটা করছে? কেন তার সাক্ষ্য তারা নেয় নাই? তারা এক একজনকে এক এক সময় ঘটনার মাস্টার মাইন্ড বলছে কেন? হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড? এইসব প্রশ্নের উত্তর জানা জরুরি। এবং একই সময় আবার দেখা গেছে যাকে মাস্টার মাইন্ড বলছে সেই ব্যক্তিটাকে আবার ক্রস ফায়ারে করে মেরে ফেলছে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, কে তাকে ক্রস ফায়ার করলো? হু আর দোজ অফিসার্স যারা তাকে ক্রস ফায়ার করছে, এবং কোন জিনিসটা ঢেকে রাখার জন্য তারা ক্রস ফায়ার করছিল তখন? এইসব ক্রস ফায়ারের নাটকের পিছনে কারা ছিল? এই সব কিছু চিন্তা করতে হবে, বের করতে হবে। যতদিন পর্যন্ত এই দেশে ক্রস ফায়ার এবং এসব নাটকের সমাধান না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আরো অনেক রহস্যর উন্মোচন হবে না। আশা করব অভ্যুত্থান পরবর্তী এই সরকার এই সকল ক্রস ফায়ারের যারা হোতা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনবেন, বিচারের সম্মুখীন করবেন, এবং এই সমস্ত নাটক এবং হত্যাকাণ্ডের জন্য তাদেরকে শাস্তির মুখোমুখি করবেন। আমি আরেকটা এক্সাম্পল দিই, যে মেজর রেজাউল করিম, ফেসবুকে একজন সোশ্যাল মিডিয়াতে একজন ফেমাস পার্সোনালিটি, আপনারা অনেকে হয়তো চিনেন ওনাকে। উনি একটা ইভেন্টে হাজির ছিলেন, বঞ্চিত 200 জন অফিসারের কর্মসূচি, ওনারা নীরব অবস্থান কর্মসূচি করছিলেন, আমাদের অফিসাররা, যাদের অনেককেই হাসিনা রিজিম, যাদের অনেকেরই জব থেকে আউট করে দিচ্ছে। এর মধ্যে আমাদের ক্লাসমেট এবং কোর্সমেট নেসারকে দেখলাম, নেভিতে ছিল নেসার, হি ওয়াজ দি স্পোকস পারসন প্রবলি ইন দ্যাট ইভেন্ট। ও ছিল, বাই দ্য ওয়ে, নেসার ছিল হাউস প্রিফেক্ট, আর আমি ছিলাম শাহজালাল হাউসের রেজিস্ট্যান্ট হাউস প্রিফেক্ট। আমিও সাফারার ফ্রম দিস রিজিম, এবং আমার সেই ক্লাসমেট এবং হাউস প্রিফেক্ট ইজ অলসো সাফারার বাই দিস রিজিম। মেজর রেজাউল করিমের কথাটা ছিল যে এটা, যে ওনার হেডিংটা, ভিডিও যে হেডিংটা ছিল যমুনা টিভিতে, এটা আসছে যে যমুনা টিভিতে হেডিংটা ছিল যে জঙ্গি নাটকের প্রতিবাদ করায় বৈষম্যের শিকার হয়েছেন যারা, এটা ছিল হেডিং। এবং রেজাউল করিমের কথাটা ছিল এটা, যে যারাই জঙ্গি নাটক বা ক্রস ফায়ারের বিরোধিতা করেছেন তাদেরকেই চাকুরিচ্যুত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। আই কোট, যারাই জঙ্গি নাটক বা ক্রস ফায়ারের বিরোধিতা করেছেন তাদেরকেই চাকুরিচ্যুত করা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, কি পরিমাণ নাটক তাইলে এই মঞ্চস্থ করা হইতো, জঙ্গি নাটক এবং ক্রস ফায়ার নাটক? ইউ আন্ডারস্ট্যান্ড, এটা আপনারা নিজেরা চিন্তা করেন। আমি বলতে চাই, বাংলাদেশে লাস্ট 15 to 16 ইয়ার্স যতগুলো ক্রস ফায়ার হয়েছে, সমস্ত ক্রস ফায়ারের কেসকে এরকম গুম কমিশনের মতো আরেকটা সেপারেট কমিশনের আন্ডারে হ্যান্ডেল করা উচিত, এবং সেটা ডিটেইলস প্রসিডিউরের মাধ্যমে, ফর্মাল প্রসিডিউরের মাধ্যমে এগুলার কারা এটার সাথে জড়িত ছিল এবং কিভাবে ক্রস ফায়ার করা হয়েছে সেটা যেন এক্সপোজড হয়, এটার ব্যবস্থা নেওয়া উচিত। অনেকগুলো কমিশন হয়েছে, প্রেজেন্ট গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেশনস। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কমিশন কিন্তু এখনো গঠন করা হয় নাই। আউট রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি এটা একটা কমিশন ফর্ম করেন। লাস্ট 15 to 16 ইয়ার্স যতগুলো ক্রস ফায়ার হয়েছে এই দেশে, প্রত্যেকটা ক্রস ফায়ারের সাথে কারা জড়িত ছিল, কে জড়িত ছিল, ইভেন রেভ ওয়াজ স্যাংশন বাই ইউএস অথরিটিজ। ক্রস ফায়ারগুলোর ইভেন্টগুলোর যথাযথ যাচাই এবং তদন্ত করা এবং এগুলোর যথাযথ বিচার করার জন্য এই সরকারকে অবশ্যই স্টেপ নিতে হবে। কারণ দেখেন আপনি, বাংলাদেশের উপর ইন্ডিয়ান কন্ট্রোল আনার দুইটা বই ছিল, একটা ছিল আর্মিতে জুজুর ভয়, আর্মিতে জঙ্গি কার্ড এবং জুজুর ভয়, আর একটা ছিল পুলিশের মাধ্যমে ক্রস ফায়ার এবং গুম। সো গুম কমিশন হয়েছে, দ্যাটস ভেরি গুড। আর্মিতে তারা জঙ্গি কার্ডের এগেনস্ট জঙ্গি কার্ড খেলছে, দ্যাট ইজ আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা এক্সপোজ করতেছি, আমরা যারা ভিকটিম ছিলাম সেটার ওভার দি টাইম এগুলো আরো সামনে আসবে ইনশাআল্লাহ, অন্যান্য অফিসাররাও কথা বলবেন। বাট ক্রস ফায়ার নিয়ে কিন্তু কেউ এখনো কথা বলছে না। অল দিস ক্রস ফায়ার্স গুলো অবশ্যই আমাদের চিটাগংয়ের সেই বিখ্যাত সেই ফোন কলটা মনে আছে নিশ্চয়ই, আমার ভদ্রলোকের নামটা মনে নাই, হি ওয়াজ কিল্ড উইদিন দি ফোন কল। এটা তো মানে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। এই যে মিস্টার শরীফুল একটু আগে যারা আলাপ করলাম, ক্রস ফায়ার একটার পর একটা ক্রস ফায়ার করে গেছে। দিস থিং শুড বি চেকড এবং ফাউন্ড আউট, যে কে ছিল, কারা ছিল, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান এবং হোয়াট দে ওয়ান্টেড টু অ্যাচিভ উইথ দিস। আর এইসব জঙ্গি নাটকের ব্যাপারে আরেকটা দেখেন যে প্রাক্তন এক পুলিশ কমিশনার ওনার জীবনী লেখা বইতে, সরি আই ফরগট হিজ নেম, আমার এটা খেয়াল রাখা উচিত ছিল, যে উনি ওনার বইতে কিন্তু লিখছেন যে অনেকটা কথাটা এরকম ছিল যে শেখ হাসিনা ওনাকে বলতেছেন যে আমার বাসার অর অফিস আই ফরগট
যে আমার বাসার বা অফিসের তো কাছে এসে এই জঙ্গি নাটক না করলেও পারতে, এভাবে বলে ওনাকে একটু আদরের ধমক দিচ্ছেন আর কি। কারণ দে ওয়ার প্লেয়িং দিস জঙ্গি নাটকস এভরিওয়্যার, একটা বিভিন্ন জায়গায়। সো হার কনসার্ন ওয়াজ দ্যাট আমার বাসার এত কাছে কেন, আর একটু দূরে করলেই তো পারতে। সো এটা হচ্ছে জঙ্গি নাটকের স্বীকৃতি হর্সেস মাউথ থেকে প্রাক্তন পুলিশ কমিশনারের, এবং এটা তার রিটেন বই। এটা এমন না যে স্লিপ অফ টাং উনি ভুলে বলে ফেলছেন এরকম, নো, ইট ওয়াজ এ ওয়েল রিটেন বুক। উনি চিন্তা করছেন, ড্রাফট লিখছেন, এটা ফাইনালাইজ করছেন, প্রিন্ট হয়েছে, এরপরে বইয়ের প্রিন্ট ছাপছে। এটা ডিনাই করার কারো কোনো সুযোগ নাই। সো দিস ইজ দ্য কেস। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। সেটা হচ্ছে গুম এবং জঙ্গি নাটকের আরেকটা বড় উদাহরণ হচ্ছে আমাদের কর্নেল হাসিন স্যার, বীর প্রতীক, শুরুতে যার আলোচনা করছিলাম। উনার সাথে উনি দেখলাম যে রাওয়া ক্লাবে প্রবাবলি একটা আলোচনায় উনি জানাইছেন যে উনাকে জঙ্গি এবং অপরাধী প্রমাণ করার জন্য উনি উনার পরিচিত এক ব্যক্তিকে, প্রবাবলি হিলট্রেক্সের কেউ একজন, সেই ব্যক্তিকেও কিন্তু লং টাইম ধরে গুম করে রাখছিল এই র্যাব এবং এই ডিজিএফআই। এবং সেটা উনি তো কজও বলছেন যে উনি রয়ের পক্ষে কাজ করবেন না এই কারণে। সো দিস ইজ দি কেস। সো এখন উনার ব্যাপারেই, উনার মতো একজন বীর প্রতীক এবং ন্যাশনাল হিরো, উনি কিন্তু ভেরি ওয়েল নন অফিসার, একদম লেজেন্ডারি অফিসার ইন বাংলাদেশ আর্মি। এবং আমরা কিন্তু সেই 2011-তে আমাদের স্টেটমেন্টে বিভিন্ন ইভেন্টস যেগুলো মেনশন করছিলাম, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল যে কর্নেল হাসিন স্যার এবং আরো কিছু অফিসারদেরকে তখন কিন্তু গুম করে রাখছিল। ওনাকে কিন্তু 2বার গুম করা হয়েছে। একবার গুম করা হয়েছে যখন আমাদের ইভেন্টের আগে, এরপরে প্রবাবলি হি ওয়াজ ফ্রিড, আই ডোন্ট নো আউট অফ প্রেশার অফ আওয়ার ইভেন্টস অর নট, পরে কিন্তু আবার ওনাকে গুম করা হয়েছে। সো উনাকেই যদি গুম করতে পারে ফর দিস লং ডেজ, তাইলে আরো কত নির্দোষ এবং সাধারণ মানুষ, সাধারণ যুবকদেরকে দিনের পর দিন, মাসের পর মাস গুম রেখে জঙ্গি সাজায়া, বিভিন্ন ইভেন্ট সাজায়া, বিভিন্ন আক্রমণ, জঙ্গিবাদী বিভিন্ন আক্রমণ নিজেরা প্লে করে, নাটকের প্লে যেটাকে বলে, নাটক মঞ্চায়ন করে তারপরে এইসব সাধারণ যুবকদেরকে ফাঁসাবে, এটা তো খুব স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। সো আমার ধারণা যেটা হয়েছে যে আমাকে ফাঁসানোর জন্য ওরা এভাবে নিশ্চয়ই, যেভাবে হাসিন স্যারের পরিচিত একজন মানুষকে এভাবে লং টাইম গুম রেখে ফাঁসাইছে, ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে, একইভাবে নিশ্চয়ই আমার তো পরিচিত কাউকে নেয় নাই, আল্লাহ শুক্রিয়া, অপরিচিত বিভিন্ন যুবক যাকে যেখানে পাইছে, একটু ধার্মিক হয়তো বা পাইছে, অথবা নামাজ পড়ে, অথবা দাড়ি ছিল, এরকম বিভিন্ন যুবকদেরকে ধরে নিয়ে লং টার্ম অনেকদিন গুম রাখার পর একসময় 164 দিয়ে আমার নাম সহ একটা জবানবন্দি নিয়ে তারপরে তাদেরকে প্রবাবলি কোর্টে হাজির করছে। সো ইভেন 36 জুলাই পরে কিছু কিছু ইয়েতে দেখা গেছে সেরকম বিভিন্ন যুবকদের মা বাবা সোশ্যাল মিডিয়াতে এসে গুমের ঘটনা তুলে ধরছেন, এটা দেখা গেছে। অনেকের পিতামাতা যে দেখা গেছে যে এইসব সভা সেমিনারে বক্তব্য দিচ্ছেন। সো ফাইনালি আমি বলবো যে এই সকল যুবক যাদের থেকে 164 নিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, এবং তৎকালীন ভারতীয় দালাল, ভারতীয় গোলাম সরকার জোর করে যাদের থেকে জবানবন্দি নিয়ে আমাকে ফাঁসাইছে, আমার বিরুদ্ধে কেস দাঁড় করাইছে, মিথ্যা বানোয়াট কেস যারা দাঁড় করাইছে, এইসব যুবকদেরকে যদি এখন স্বাধীন দেশে এই মুক্ত আদালতে হাজির করা হয় এবং তাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি তাদের জবানবন্দি নেওয়া হয়, ইভেন ইফ রিকোয়ার্ড মিডিয়ার সামনে তাদের ইন পাবলিক জবানবন্দি যদি নেয়ার আইন থাকে, সুযোগ থাকে, টেক ইট, আই ডোন্ট মাইন্ড। এবং দেখেন তারা কি বলে। আমার ধারণা যে এভাবে নতুনভাবে যদি তাদের জবানবন্দি নেওয়া হয়, আসল সত্যটা বেরোয় আসবে। কারণ প্রবাবলি দে ওয়ার ফোর্স টু রাইট মাই নেম, যেটা অথবা জোর করে তারা লিখে হয়তো বা সাইন নিছে, হু নোস। সো ভারতীয় আধিপত্যবাদ বা হেজিমনির বিরোধিতা করার জন্য 71-এর ইমিডিয়েট পরেই মেজর জলিল, সেক্টর কমান্ডার মেজর জলিলের মতো মানুষকে এই দেশে 6 মাস বন্দী থাকতে হয়েছে। কারণ উনি এই যে ভারতীয় ট্রুপস যারা ছিল তারা চুরি, এই দেশে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল, এটা তো আপনারা জানেন, সবাই জানেন। সো মেজর জলিলকেও কিন্তু এই দেশে আপনার বন্দী থাকতে হয়েছে ইন্ডিয়ান এই চুরি চামারি এবং ইয়ের জন্য, বাটপাড়ির জন্য। সো আমাকে বন্দি করতে না পারলে তারা তো আমাকে দেশদ্রোহী আখ্যা দিবে, এটা খুবই স্বাভাবিক। আমাকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, এটা ভেরি ন্যাচারাল। আলটিমেটলি যেটা হয়েছে যে মৌলবাদী তকমা দেয়া, জঙ্গি তকমা দেয়া, এগুলো হচ্ছে ভারতীয় হেজিমনির পক্ষে সবচেয়ে ধারালো অস্ত্র, যা দিয়ে ওরা বিপক্ষ শক্তিকে ঘায়েল করত। এবং সেই অস্ত্রটা ওরা ট্রাই করছিল। লেটেস্ট জুলাই অভ্যুত্থানে কিন্তু তারা এই জঙ্গি কার্ড আবার প্লে করার ট্রাই করছিল, বাট এটা আলটিমেটলি এটা প্লে করে নাই এইবার। কারণ এখন এই দেশের মানুষের কাছে এই জঙ্গি কার্ডের এখনো ভ্যালু নাই, বরং অনেক আগে থেকে এটার ভ্যালু ছিল না। কারণ তারা স্ক্রিপ্ট এতবার চেঞ্জ করে যে এটা আসলে ভেরি ডিফিকাল্ট, মানুষ বুঝবে যে এটা সামথিং ফিশ ইজ গোয়িং অন। ফাইনাল আমি যেটা চাই সরকারের কাছে, এদেশের বাংলাদেশের স্বাধীন সরকারের কাছে আমার আহ্বান, আমার যেটা দাবি সেটা হচ্ছে যে আমি নির্দোষ, সেটা যেন বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হোক, এটা আমি চাই।
বিগত ইন্ডিয়ান এবং বিগত ইন্ডিয়ান দালাল সরকার এবং ফেসিস্ট সরকার যেটা এইসব যুবকদেরকে যেটা বললাম যে জোর করে বাই ফোর্স যেগুলো জবানবন্দি নিচ্ছে আমার বিরুদ্ধে এবং যে সকল রায় হয়েছে তাদের ক্যাঙ্গারু কোর্টে, এইগুলো নতুনভাবে নতুন সরকারের অধীনে স্বাধীনভাবে তদন্ত হোক, নতুন নতুন তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত হোক, এবং এই তদন্তের মাধ্যমে সবকিছু আশা করি ইনশাআল্লাহ বের হয়ে আসবে। এবং নিরপেক্ষ নতুন তদন্তের মাধ্যমে যদি আমি ইফ আই এম প্রুভড গিলটি, আমি যদি দোষী প্রমাণিত হই, তাইলে সেই সময় আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হবে, যে সাজা দেওয়া হবে, আমি 100% মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। আমি এখন বলতেছি যে আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, উপরে আমি যে মিসেস বন্যা আহমেদের কিছু কোটেশন আনলাম এবং প্রফেসর অজয় রয় ওনার যে কোটেশনগুলো, ওনাদের যে কথাগুলো আনলাম, এখান থেকে কিন্তু এটাও প্রুভড যে এইসব ঘটনার যারা ভিকটিম আছেন বিভিন্ন ফ্যামিলি, তারাও কিন্তু জানেন এবং বুঝেন যে এখানে বিভিন্ন নাটক হচ্ছে, অহেতুক অনেক লোককে ফাঁসানো হয়েছে, যাকে যখন ইচ্ছা এগুলো পলিটিক্যাল গেম খেলা হয়েছে এবং লোক দেখানো তদন্ত হয়েছে। এটা তো ভিকটিমদের উপর একটা জুলুম, হ্যাঁ, ভিকটিমদের উপর একটা জুলুম যে ইচ্ছা মতো একটা রায় দিয়ে দিলাম। বরং আমি বলবো যে এইভাবে স্বাধীন বাংলাদেশে নতুন এবং ফ্রেশ তদন্ত হয়ে এটার যথাযথ যদি বিচার হয়, তাহলে ইনশাআল্লাহ এই ঘটনাগুলোর ভিকটিমরাও মনে শান্তি পাবেন যে ইয়েস, এখন যেটা হয়েছে ইট ইজ পিওর এবং আসল অপরাধীরা এবার ধরা পড়ছে। আগে বিভিন্ন সময় ওরা নাটক করতো, গুম করে রাখতো, ক্রসফায়ার দিত, যাকে যা ইচ্ছা করতো, এগুলো এবার এখন আর নাই। স্বাধীনভাবে এই দেশের সংস্থাগুলো তদন্ত করছে, তদন্ত করে এটা পাইছে এবং ফাইনালি এই বিচার হয়েছে। এইভাবে হইলে ইনশাআল্লাহ এসব ভিকটিমদের পরিবারও আমি মনে করি যে ন্যায় বিচার পাবেন, এবং আমার মতো যাদেরকে ফাঁসানো হয়েছে তারাও ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবে, এবং অল অফ আস উইল বি হ্যাপি ইনশাআল্লাহ। এই বলে আপাতত এই কথাগুলো বলে আমি এই প্রশ্নের উত্তর শেষ করছি। ধন্যবাদ।